হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলার ক্লাস আছে। আর আমাদের আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতা আলোচনা চলছিল। এখান থেকে আজকে গুরুত্বপূর্ণ 4টে প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। ভালো করে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে, এবং প্রশ্নর উত্তরগুলো খুব সহজ সরল ভাষায় আলোচনা করব। দেখো প্রশ্নটা কি আছে, দেখো, কে আবার গড়ে তুললো এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? বলছে কে আবার গড়ে তুললো এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন। দেখো এই প্রশ্নটা 2018 এইচএস পরীক্ষায় একবার এসে গিয়েছে। উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে, দেখো, বেটল্ট ব্রেক্টের, এটার হচ্ছে লেখক, একজন জার্মানি লেখক, তোমরা জানো। বেটল্ট ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ব্যাবিলন সভ্যতার উল্লেখ রয়েছে। প্রশ্নোদ্ধৃত অংশে সেই ব্যাবিলন সভ্যতা গড়ে তোলার কথা বলা হয়েছে। তাহলে প্রথম পার্ট কি বুঝলে, যে কি গড়ে তোলার কথা বলা হয়েছে? ব্যাবিলন সভ্যতা গড়ে তোলার কথা বলা হয়েছে। আবার শোনো, ব্যাবিলন সভ্যতা গড়ে তোলার কথা বলা হয়েছে। আর এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন ভালো করে শুনবে। প্রাচীন প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার সবথেকে বিখ্যাত শহর ছিল ব্যাবিলন। কি বললাম? প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার সবথেকে বিখ্যাত শহর ছিল ব্যাবিলন। শুধু তাই নয়, ব্যাবিলন ছিল ব্যাবিলনীয় সাম্রাজ্যের রাজধানী এবং প্রধান নগরী। তাহলে কি শুধু তাই নয়, ব্যাবিলন ছিল ব্যাবিলনিয়া সাম্রাজ্যের রাজধানী এবং প্রধান নগরী। ইতিহাস অনুসারে খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতকে বিশ্বের বৃহত্তম নগরী ছিল ব্যাবিলন, এবং এটি বিশ্বের প্রথম নগরী যার জনসংখ্যা, এটা বিশ্বের কি প্রথম নগরী যার জনসংখ্যা 2 লক্ষের বেশি ছিল। খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতক থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পর্যন্ত ব্যাবিলন ছিল পশ্চিম এশিয়ার সব থেকে সমৃদ্ধ নগরী। তবে এই প্রসঙ্গে বিশেষভাবে স্মরণীয় যে ব্যাবিলন কোনো একজন রাজা বা একটি রাজবংশের কৃতিত্ব নয়। ব্যাবিলনের সঙ্গে জড়িয়ে আছে বহু জাতির বহু রাজার নাম। ঠিক আছে, বহু জাতির বহু রাজার নাম। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলছে একটি সভ্যতার পতন থেকে আরেকটি সভ্যতার উত্থান ইতিহাসের প্রেক্ষিতে এই সব ভাঙা গড়া যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার, অর্থাৎ হতেই থাকে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ব্যাবিলন সভ্যতাও অনেক উত্থান পতনের সাক্ষী ছিল, কিন্তু কবির প্রশ্ন একেবারে মূলে। কবি জানতে চেয়েছেন যে বলছে একটি রাজবংশের পতনের পর কে বা কারা আবার সেই শহরকে সাজিয়ে তুলল। বলছে এক একটি রাজবংশের পতনের পর কে বা কারা সেই শহরকে সাজিয়ে তুলল, কারা দিন রাত পরিশ্রম করে মৃত নগরীর ধ্বংসস্তূপে নতুন শহর প্রতিষ্ঠা করত। আসলে কবি বলতে চেয়েছেন যে ব্যাবিলন বা অন্য যে কোনো নগরী গড়ে তুলতো সাধারণ মানুষ। তাহলে কি আসলে কবি বলতে চেয়েছেন ব্যাবিলন বা অন্য যে কোনো নগরী গড়ে তুলতো সাধারণ মানুষ, কিন্তু প্রচলিত ইতিহাস সেই সব সাধারণ মানুষের অবদানকে স্বীকৃত দেয় না। ব্যাবিলনের শাসক ছিলেন ব্যাবিলনের শাসক হিসাবে আমরা হামুরাবি ও নেবুচাঁদ নিজামের নাম শুনে থাকি, কিন্তু ব্যাবিলন নগরীর প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে সাধারণ মানুষের কথা কেউ বলে না। ঠিক আছে, তারপরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 2017 সালে পড়েছে। প্রশ্নটা কি আছে? বইয়ে লেখা রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে আনতো? বেটল্ট ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রথমেই কবি প্রশ্ন করেছেন, কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিবস? সাত দরজাওয়ালা থিবস
কবি নিজেই উত্তর দিয়েছেন যে ইতিহাস বইয়ে লেখা আছে রাজার নাম। তারপরেই কবি আরও প্রশ্ন করেছেন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এই প্রশ্নটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রাচীন মিশরীয় নগরী থিবস নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। এটি দীর্ঘ সময় ধরে প্রাচীন মিশরের রাজধানী ছিল। পরবর্তীকালে এই নগরী মিশরের প্রধান ধর্মীয় নগরী হয়ে উঠেছিল। তাছাড়া 7 দরজাওয়ালা থিবস নগরীর স্থাপত্য এখনকার মানুষকেও আকৃষ্ট করে। এই জন্য কবি জানতে চেয়েছেন থিবস নগরীর প্রতিষ্ঠার পেছনে কাদের অবদান ছিল। ইতিহাসের বই ঘেঁটে কবি রাজার নাম পেয়েছেন, কিন্তু সেই তথ্য কবির কাছে বিশ্বাসযোগ্য হয়নি, কারণ যে কোনো স্থাপত্য গড়ে তুলতে হলে পাথর বয়ে আনতে হয়। ইতিহাস বই থেকে আমরা জানতে পারি যে রাজারা বিলাসবহুল জীবন যাপন করত, সুতরাং তারা কিভাবে ঘাড়ে করে পাথর বয়ে আনতে পারে। তারপরে দেখো, শুধু থিবস নগরী নয়, বিশ্বের যে কোনো স্থাপত্যের প্রধান কারিগর সাধারণ মানুষ। শত শত মজুর মাথার ঘাম পায়ে ফেলে এক একটি স্থাপত্য নির্মাণ করত, অথচ ইতিহাসের বইয়ে এই সব স্থাপত্যের স্রষ্টা হিসাবে কেবল রাজার নাম লেখা আছে। কবি বলতে চেয়েছেন যে রাজারা ঘাড়ে করে পাথর বয়ে আনতো না, সাধারণ মানুষই নিয়ে আসতো। তারপরের প্রশ্ন 2016 সালে পড়েছে। প্রশ্নটা কি দেখো, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? দেখো কি বলা হচ্ছে, বেটল্ট ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে নেওয়া। উদ্ধৃত অংশে রাজাদের জয়ের কথা বলা হয়েছে। তারপরের পাঠটা, প্রচলিত ইতিহাস বইগুলি কেবল রাজাদের কথাই বলে থাকে। ইতিহাসের পাতায় পাতায় রাজাদের বীরত্ব গাথা মানব সভ্যতার সকল যুগে সকল দেশের ঐতিহাসিকগণ কেবল রাজাদের প্রশংসায় পঞ্চমুখর থেকেছেন। রাজাদের যুদ্ধযাত্রার বিবরণ থেকে শুরু করে যুদ্ধের পর বর্ণাঢ্য ভোজের আয়োজন, তারপরে স্মৃতিসৌধের নির্মাণ ইত্যাদি নানা কথায় ইতিহাসের পাতা ভরানো থাকে। কিন্তু ঐতিহাসিকের কলমে আরও অনেক কথার সঙ্গে বাদ থেকে যায় জয়োৎসবের ভোজ প্রস্তুতকারীর নাম, অর্থাৎ খাবারটা যে প্রস্তুত করে তার নাম। জয়োৎসবের ভোজ বানাতো কারা? এই প্রশ্নের মাধ্যমে কবি শুধু একজন রন্ধনকারীর কথা বলতে চায়নি। ভোজ আয়োজন করার জন্য যে বিপুল ধনরাশির প্রয়োজন হতো তা আসতো রাজভাণ্ডার থেকে, এবং রাজার ভাণ্ডার পূর্ণ হতো প্রজাদের দেওয়া রাজস্বে। সুতরাং সব কিছুর মূলে রয়েছে সাধারণ মানুষের অবদান। কবি এই সব মানুষের কথাই বলতে চেয়েছেন। সারা কবিতা জুড়ে এই সব মানুষের প্রতি কবি সহানুভূতি প্রকাশ পেয়েছে। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? দেখো কি আছে, বলছে বেটাল্ট ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে নেওয়া। উদ্ধৃত অংশে চীনের প্রাচীর নির্মাণের কথা বলা হয়েছে। রাজমিস্ত্রিরা চীনের প্রাচীর নির্মাণ করেছিল। এবারে এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন সেই পাঠটা দেখো। আধুনিক বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হলো চীনের প্রাচীর। বিদেশি আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল। ইতিহাস বই থেকে আমরা জানতে পারি যে প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতকে
এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল সপ্তদশ শতকে মিং শাসকদের আমলে। এটি বিশ্বের অন্যতম সেরা একটি স্থাপত্য। তারপরে দেখো কবি কিন্তু বলছে কিন্তু কবি প্রশ্ন করেছেন চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা। অর্থাৎ কবি কিন্তু কোনো রাজাকে চীনের প্রাচীর নির্মাণের কৃতিত্ব দেয়নি, তিনি কৃতিত্ব দিয়েছেন রাজমিস্ত্রিদের। তারপরে কি বলা হচ্ছে দেখো চীনের প্রাচীর বহু শতাব্দী ধরে নির্মিত হয়েছিল। এই স্থাপত্যটি নির্মাণের ব্যাপারে চীনা রাজাদের অবশ্য একটা অবদান ছিল, সেটা হলো অর্থের যোগান দেওয়া। যদিও এই অর্থ প্রজাদের কাছ থেকেই আসতো, রাজস্ব হিসাবে জমা হতো রাজকোষে। যাই হোক, প্রকৃত বিচারে চীনের প্রাচীর হলো শত শত সহস্র শ্রমিক এবং রাজমিস্ত্রির মেহনতের ফল। ঠিক আছে, এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে খাতায় নোট করে নিয়ে একদম ভালো করে পড়ো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব সহজ ভাষায় লেখা আছে। আর ভিডিওটা 2-1বার শোনো, শুনলেও তোমরা পড়তে না চাও তাহলে শোনো, যদিও 2-1বার মনে থাকে, কিন্তু বলবো তোমাদের যে তোমরা খাতায় লিখে প্রশ্নগুলো মুখস্থ করো।